জানতে চাই ভারতের পার্লামেন্টে অখণ্ড ভারতের একটা মুরাল আছে এবং ভারতের বিজেপি কিন্তু এই জিনিসটা ড্রাইভ করছে এবং যখন এই মুরালটা স্থাপন করা হয় তখন অন্যান্য দেশ প্রতিবাদ করলেও বাংলাদেশে কিন্তু সরকারের তরফ থেকে কোনো প্রতিবাদ করা হয়নি, বিরোধী দল থেকে কিছু প্রতিবাদ করা হয়েছিল। কাজে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের এই জিনিসটা নিয়ে প্রতিবাদ জানানো উচিত কিনা। সেকেন্ড হচ্ছে, ভারতের রাজনীতিবিদরা যেহেতু পার্লামেন্টে অখণ্ড ভারতের মুরাল টাঙিয়ে সেখানে অধিবেশনে বসেন, কাজেই তাদের কিন্তু একটা অব্লিগেশন আছে জাতির এই স্বপ্নটাকে বাস্তবায়ন করা, রাইট? তো সেই ক্ষেত্রে যতদিন পর্যন্ত ভারতের পার্লামেন্টে এই অখণ্ড ভারতের মুরাল থাকবে, তখন যে সমস্ত দেশকে এটার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে ইনক্লুডিং বাংলাদেশ, আমাদের কোনো হেড অফ স্টেটের ভারতে যাওয়া উচিত, তাকে অ্যাভয়েড করা উচিত। মাইক্রোফোনটা দেন, উনি অখণ্ড ভারত দিয়ে প্রশ্ন করছেন, ওনাকে মাইক্রোফোন দেখতে দেন। জি, মাইক্রোফোন জি, আমি ওনার প্রশ্ন বলছি, প্লিজ আপনি একটা মাইক্রোফোন একটু ম্যানেজ করুন। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন উনি করেছেন। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করি তো প্রশ্নটা, আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হন, এই অবস্থায় ভারতে কি যাবেন? আচ্ছা, থ্যাংক ইউ। ওনাকে দাবি দিলেন, আমি যা বলবো তাতে কিন্তু আপনার উল্টো হবে, আমাকে ভুয়া বলবেন। আমি যদি দেশের প্রধানমন্ত্রী হতাম, আমি যেতাম। আমি জানতাম এটা হবে। একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো কেন আমি যেতাম। খেয়াল করি আমি দাবি করি আমিও দেশপ্রেমী, আমি দাবি করি উনিও দেশপ্রেমী, কিন্তু আমরা প্রসিডিউরাল জায়গায় কিন্তু ভিন্ন হলাম, তাই না? কেন ভিন্ন হলাম? এভাবেই আসলে ফরেন পলিসি কাজ করে। আসছি আমি আপনার প্রশ্নের জবাবে। শি জিনপিং এর যে ডিপ্লোম্যাসির একটা টার্ম আছে, গোল ফর ইয়ার ডিপ্লোম্যাসি, এর আগে চায়না কিন্তু মাথা নিচু করে চুপচাপ করে চলতো তার আগ পর্যন্ত। এরপরও এসে বলেন আমি পাল্টা কথা বলবো, ও যে কোনো জায়গায় অ্যাটাকিং কথা বলছে। ওই ইভেন সরকার চেঞ্জ করার সাথে যেটা কোনোদিন চায়নার রোলের মধ্যে ছিল না, পরে সেটা চলে আসতো। আসেনি? নেপালে, আমি আমাদের সাবকন্টিনেন্টের কথা বলছি, যখন কেপি শর্মা ওলির সরকারের পতন হচ্ছিল, কারণ অন্য কমিউনিস্ট দুটো দলের দুটো ফ্র্যাকশন ছিল, মাধব রাও নেপালের একটা, আর একটা হলো পুষ্পকুমার দহল প্রচন্ডর একটা। ওরা সমর্থন সরিয়ে প্রচন্ড মূলত ভারত ইনফ্লুয়েন্স হয়ে সরকারটাকে পতন করছিল। তখন চায়না প্রকাশ্যে, আমাদের এখানকার ওয়েস্টার্ন ডিপ্লোম্যাটরা যা করে, চায়নায় একজন অ্যাম্বাসেডার ছিলেন নেপালে, দরকার নেই, আপনারা সার্চ করলে দেখবেন, উনি সুন্দরী মানুষ না, সেটা বিষয় না, উনি অনেক জায়গায় খুব মডেলদের মতো ফটোগ্রাফ তুলতেন, সেজন্য খুব বিখ্যাত ছিলেন। উনি সকাল বিকাল চেষ্টা করেছিল সরকারকে রাখতে। তার মানেটা হচ্ছে চায়নাই তার পলিসিগত জায়গায় কিন্তু পাল্টেছে। আমি কেন যেতাম বলে মনে করি, আমি আপনার সাথে এটা শতভাগ একমত, এটাকে কন্টিনিউ করে যেতে হবে। কিন্তু ভারতের সাথে আমাদের সম্পর্কের যে জায়গাটা আছে, সেই জায়গাটার মধ্যে সিরিয়াস ইকোনমিক রিলেশনশিপস আছে। আমরা ওটাকে এমন জায়গায় নামিয়ে নিতে পারবো না যেটা দিনের শেষে খুব ক্ষতিকর হয়ে যায়। আপনারা অনেকে হয়তো জানেন, রাশিয়ার তেল যে অল্টারনেটিভ ওয়েতে বিভিন্ন দেশে যাচ্ছে, এটা কি এক সেকেন্ড, এটা কি ইন্ডিয়া তো বটে, অল্টারনেটিভ ওয়েতে ইউরোপেও ঢুকেছে। এটা কি চাইলে ঠেকানো যেত না? কি মনে করেন আপনি? ঠেকানো হয় নাই কেন? রাশিয়া যে পরিমাণ তেল সাপ্লাই করছে, সেটা যদি আপনি বাজার থেকে তুলে ফেলেন, অয়েলের বাজারটা সিরিয়াসলি ডিসরাপ্টেড হয়ে যাবে। সো আপনি এটা জেনে শুনে ইগনোর করার ঢঙে ছাড় দিয়েছেন, আপনি চাচ্ছেন না, আসলে যুদ্ধ করছেন। ইট হ্যাপেন্স। সো আমি মনে করি ইন্ডিয়ার সাথে বিশেষ করে আমাদের অনেকগুলো, শুধু কমোডিটিস না, আমাদের প্রচুর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের জিনিসপত্র, আমাদের গার্মেন্টের বিরাট একটা অংশ ইন্ডিয়াতে কাজ করে। সো ওই সম্পর্কগুলো আমাদের থাকতে হবে। বাট আমি আপনার সাথে একমত যে আমরা নতুন সরকার এসে এই ব্যাপারগুলো নিয়ে তাকে ডিল করা উচিত হবে, প্রশ্ন করা উচিত হবে, এগুলো নিয়ে কাজ করা উচিত হবে, আমি মনে করি। আমি একজন ডাক্তার, আমি ঢাকা আন্দোলন ডাক্তার। আমার কোনো প্রশ্ন নাই, আমার একটা সাজেশন বা একটা প্রিডিকশন আছে। সেটা হলো বারবার ভারত বলে থাকে, বললেন
ভারতের স্বপ্ন দেখে তারা। অজিত দোভাল বলে বাংলাদেশের তোরা তেলাপোকা। আপনি বলছেন যে তারা এখন আর্মি মার্চ করানোর জন্য তারা বলছে। আমি বলি বড়াইবাড়ি রৌমারীর সূর্যবীর্য আমাদের বিডিআর এর মধ্যে আছে, যদিও করে দিয়েছে, কিন্তু তারা আগে তাদের টয়লেট ঠিক করুক, তারপরে কোনোদিন তাদেরকে পরাস্ত করা যাবে না। এটা আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটা জিনিস, ভাই পিছনে ভাই ক্লিয়ার, শুধু সামনে দিলে হবে না। আমাকে কি দেখার আছে তো? জি, থ্যাংক ইউ। আমি আপনার মিলিটারি ডিটারেন্স এর প্রসঙ্গে একমত এবং এটা নিয়ে বলতে চাই, যখন আমরা 2018 সালে চায়না থেকে সাবমেরিন নিলাম, তখন ইন্ডিয়া হলো গিয়ে মিয়ানমারকে তাদের অ্যান্টি সাবমেরিন টর্পিডো দিচ্ছে। তো এই সাবমেরিনও দিয়েছে। তো আমাদের যে 2030 ফোর্সেস গোল আছে, এই অনুযায়ী কি আমরা ডিটারেন্স নিতে পারবো? আর আমরা যদি নিতে থাকি তাহলে ইন্ডিয়া এটা মেনে নিবে কিনা, এটা নিয়ে আপনার কি মতামত? এটা আমার একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা দেখতে পাচ্ছি যে কি আরাকানে এখন অনেক মানে ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট, প্রো ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের নিচে মিয়ানমারে কিন্তু আরেকটা স্বাধীন রাষ্ট্রের মানে ইমার্জেন্স হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের রোল কি হওয়া উচিত এবং এটাকে আর কি আমরা কিভাবে দেখবো? আপনি অ্যানসার দেন আগে। অ্যানসার দেখি রিলেটেড প্রশ্ন, আমি তোমারটা শুনি, আমি একটা পিছনে বিয়ের সময় আচ্ছা, আমি ভাইয়ের এই প্রশ্নটা একটু সবাই একটু শুনি। ওনার প্রশ্নটা আপনারা শুনেছেন নিশ্চয়ই, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা যারা আগ্রহী about understanding international politics and geopolitics, আমি প্রত্যেককে একটা কথা একটু হাত জোড় করে অনুরোধ করব। আপনাদেরকে ওয়ারফেয়ার বুঝতে হবে, যুদ্ধ, যুদ্ধাস্ত্র বুঝতে হবে, কিভাবে কি কাজ করে সেটা বুঝতে হবে। নট নেসেসারিলি অনেক বেশি ওয়েপন থাকলে সেটা আপনাকে জেতাবে। আপনাদের মনে থাকার কথা, রাশিয়া যখন ইউক্রেনকে আক্রমণ করে তখন তাদের, বিশেষ করে তখন যারা অন্তত সবচেয়ে তাদের যে লেটেস্ট ট্যাঙ্কস T-90, আমরা খেয়াল করবো যে আমেরিকার কতগুলো হ্যান্ডহেল্ড মিসাইল জ্যাভলিনের সামনে জাস্ট উড়ে চলে গিয়েছিল। পরবর্তীতে খুবই শক্তিশালী দেশটা, দুর্বল দেশ আমরা বলবো অর্থনৈতিকভাবে, কিন্তু মিলিটারি তারা অনেক উন্নত হয়েছে। ইরানের ক্যামিকাজের ড্রোনগুলো কিভাবে কাজ করেছে, শাহিদ ড্রোনস কিভাবে কাজ করেছে আমরা দেখেছি। সুতরাং আমি আপনার সাথে যেটা বলবো, আমাদের ফোর্সেস গোল 2030 যেটা আছে, আমার অপিনিয়ন হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর পৃথিবীর ওয়ারফেয়ার ফর এভার পাল্টে গেছে। সুতরাং 230-তে যেটা আছে ভিশন ফোর্সেস গোল, সেটাই এই যুদ্ধের আগে করা। আমি বিশ্বাস করি কোনোভাবেই এই প্রিভিয়াস যে আমাদের গোল করেছি, আমাদের ওয়ারফেয়ারে, আমাদের মিলিটারি হার্ডওয়্যারে আমরা যে প্ল্যান করেছি, সেটা কোনোটাই ঠিকঠাক মতো কাজ করবে না। একটা ছোট উদাহরণ দিই, এই যুদ্ধের আগ পর্যন্ত কিন্তু কমব্যাট ড্রোন খুবই বিখ্যাত ছিল। আমাদের মনে থাকার কথা যে বায়রাক্তার TB2 এটা ইউজ হয়েছে, ইউক্রেন করেছে, তার আগে আজারবাইজান এবং আর্মেনিয়ার যুদ্ধে দারুণ ডিসাইসিভ রোল প্লে করেছে। কিন্তু এই যুদ্ধে আমরা দেখলাম এই সব কমব্যাট ড্রোনের চাইতে কমব্যাট ড্রোন কি করছে, উড়ে যাচ্ছে, সে তার মিসাইল বা বোমা ফেলে আবার ফেরত আসছে, এটা এত দামি। রাদার আমরা চিন্তা করলাম ক্যামেকাজে ড্রোন, যেটা হচ্ছে জাপানিজ যে ক্যামেকাজে যে পাইলট ছিল তাদের নামে হয়েছে, ওটাও যাবে ওর নিচেই গিয়ে পড়ে শেষ করবে। তো দেখুন, এই অল্প দিনের মধ্যে যুদ্ধের শুরুতে আমরা দেখলাম যে কমব্যাট বায়রাক্তার খুব ভালো রোল প্লে করছে, কিন্তু আমরা পরে দেখলাম শাহিদ বা রাশিয়ার ল্যান্সার ড্রোন আছে একটা, এগুলো আনবিলিভেবলি ভালো কাজ করছে। ল্যান্সার দিয়ে আমেরিকার হাইমার্স, আব্রাহামস ট্যাঙ্ককে ধ্বংস করা হচ্ছে। সো ফোর্সেস 2030 আমি মনে করি কোনোভাবেই এফেক্টিভ না। সারা পৃথিবীরই যুদ্ধের পরিকল্পনা পাল্টে দিয়েছে রাশিয়া ইউক্রেন ওয়ার। এটার উপরে ভিত্তি করে আমাদের মিলিটারি ডিটারেন্স হওয়া দরকার। নাম্বার 2 হচ্ছে মিয়ানমারে যে ঘটনা ঘটছে, মানে মিয়ানমারে খুবই জটিল একটা পরিস্থিতি। আপনারা যারা খেয়াল করবেন তারা দেখবেন,
আমাদের বর্ডারে অন্তত যে দুটো প্রভিন্স আছে, আমাদের বর্ডারে আমরা সামহাউ শুধু রাখাইন প্রভিন্সের কথা জানি, কিন্তু ওখানে চীন প্রভিন্সও আছে, যেটা ইভেন বর্ডারের এরিয়াতে হিসাব করলে আরো বেশি, রাখাইনের চাইতে বেশি। এখন ওখানে সমস্যার জায়গাটা হচ্ছে চীন প্রভিন্সের একটা সংকট আছে। আপনারা খেয়াল করেছেন যে ওখানে কুকি চীন পিপল আছে, আমাদের এখানে একটা কুকি চীন মুভমেন্ট আছে, কেএনএফ বলে একটা মুভমেন্ট এখানে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। প্রায় 50টা জাতি গোষ্ঠীর একটা আমব্রেলা হচ্ছে কুকি চীন, যেটা একটা মাঝামাঝি জায়গা, বাংলাদেশের কিছু অংশ, ইন্ডিয়ার কিছু অংশ এবং মিয়ানমারের কিছু অংশ। সুতরাং এখানে একটা নতুন ধরনের ইকুয়েশনের প্রবাবিলিটি বলছেন যে এরা সবাই খ্রিস্টান, এদের সবার মধ্যে এথনিক সিমিলারিটি আছে, সো এখানে একটা আলাদা স্টেট, একটা বাফার স্টেটের আলাপ, এই ধরনের কথাবার্তা আছে। এট দ্য সেম টাইম নতুন আরেকটা ডাইমেনশন তৈরি হয়েছে যে বিদ্রোহীরা যখন জেতার পথে আসছিল তখন চায়না সারপ্রাইজিং তারা তাদের জান্তাকে যেমন সাপোর্ট করছে, তারা এই রেবেলদেরকেও সাপোর্ট করা শুরু করছে। সো ডাইনামিক্স ইজ রিয়েলি ভেরি টাফ। কিন্তু আমার কাছে যেটা মনে হয় আমাদের উচিত হবে, আমরা যদি একদম আমাদের ইমিডিয়েট ক্রাইসিসটার কথা বলি, যে আরাকানে যে গ্রুপটা এখন অনেক এগিয়ে আছে, আরাকান আর্মি, যারা রোহিঙ্গাদেরকে একটা জাতি গোষ্ঠী হিসাবে সমর্থন দেয়, তারা এগ্রি করে যে তাদের যদি এই জায়গায় তারা কন্ট্রোল নিতে পারে তারা তাদেরকে ফিরিয়ে নেবে। তো আমাদের কাছে এটা খুব স্পষ্ট, আমাদের আসলে কোন দিকে যাওয়া দরকার। ফর্মালি না হলেও ইনফর্মালি আমার মনে হয় রেবেলদের সাথে আমাদের খুব ভালো যোগাযোগ থাকা দরকার, কারণ আমাদের এই সংকটগুলো তাদের সাথেই বেটার ডিল করা যাবে। ইটস মাই অপিনিয়ন। আচ্ছা, আমি বলতে চাচ্ছি, আমি সাজিয়া, আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং টেক্সাস A&M কমার্স ইউনিভার্সিটিতে স্টুডেন্ট হিসেবে আমি অ্যাডমিশন পেয়েছি। আমার যে কনসার্নটা সেটি হচ্ছে, আমি যেদিনই হচ্ছে বাংলাদেশ নতুন বাংলাদেশের রূপান্তরিত হয়েছে সেদিনই ফরেন পলিসি নিয়ে কেমন হবে সেটা নিয়ে লেখালেখি করছি। ইনশাআল্লাহ সেটার কার্যক্রম শেষ হয়ে যাবে অতি দ্রুত। এবং আমি চাই আমাদের বাংলাদেশের যে আকাশ সীমার ইনকামটা ভারতে চলে যাচ্ছে সেটা যেন না যায়। দ্বিতীয়ত, আমি চাই আমাদের দেশে জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন করা হোক, সেটা আমাদের নীতির সাথে পুরোপুরি সম্পৃক্ত। সেখানে আমাদের যে দেশ স্বার্থ বিরোধী যে সকল চুক্তিগুলো হয় সেগুলো নিয়ে অবশ্যই গণভোটের আয়োজন করতে হবে, এবং রেফারেন্ডাম যদি না হয় প্রতিটি সরকার এসে বারবার চুক্তিগুলা আড়ালে জনগণকে ঠকিয়ে যাবে। সেজন্য আমি চাই এটি সংবিধানে অন্তর্ভুক্ত হোক এবং রেফারেন্ডামের আয়োজন হোক। যে চুক্তিটা দেশের স্বার্থের সাথে যাবে না সেটা সরাসরি বাতিল করা হোক, রিভিউ করা হোক। সে বিষয়ে আমাদের সবাইকে ঐক্যের মাধ্যমে কাজ করতে হবে। জনগণকে সম্পৃক্ততা নিয়ে এসে স্টেক হোল্ডার বাড়াতে হবে, সরকারকে, প্রত্যেকটা সরকার সেখানে দায়বদ্ধ থাকতে হবে। সেখানে বিরোধী দলেরও অংশগ্রহণ আবশ্যিক বলে আমি মনে করি। থ্যাংক ইউ। আপনার সাজেশন জন্য ধন্যবাদ। আচ্ছা, আমি ওনার একটা প্রশ্ন একটু জবাব দেওয়া দরকার মনে করেছি। উনি দুটো প্রশ্ন করেছেন। আমাদের ফেনীর যে জায়গাটা আছে এটা চিকেন নেকের মতো খুবই ন্যারো, এই জায়গাটাকে যদি ক্রস করে ফেলা যায় আমাদের এই অংশটা আলাদা হয়ে যেতে পারে। ইয়াস, এটা আমাদের জন্য একটা ভালনারেবল জায়গা, উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। কারণ আমি বলছি, আমি যখন কারোর প্রতি ডেটারেন্স দেখাবো, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখাবো, সে কিন্তু পাল্টা ফেরত দিতে পারে। আমি সেভেন সেন্সার্সে যদি ইনসার্জেন্সির জন্য অ্যাক্টিভলি স্টেপ নেই, সে খুব ইজিলি পারে যে সে এখানে, বিশেষ করে যে আমাদের হিল ট্র্যাক্টে একসময় যে শান্তি বাহিনী ছিল, ভারত পেট্রোনাইজ ছিল, সুতরাং তারা সেই চেষ্টা করতেই পারে। আর বন্যার ব্যাপারে বলছি, আসলে বন্যার ব্যাপারে কিছু করার নেই। র্যাদার আমরা পানি কন্ট্রোল এবং আমাদের যে উচ্চারণের বাঁধ আছে সেগুলোকে আসলে ইন্টারন্যাশনাল প্যাক্টের মাধ্যমে চেষ্টা করতে পারে। কিন্তু সারপ্রাইজিংলি এটার জন্য যে অ্যাগ্রিমেন্ট হয়েছিল সেটা আমরা র্যাটিফাই করি না। আমাদের আগে সেটা করতে হবে, তারপর আমরা ইন্টারন্যাশনাল স্টেপ নিতে পারবো। আমি আপনাকে শিওর শিওর আপনার আলোচনাগুলো আসলে অসাধারণ সুন্দর লাগে। তো এই আলোচনাটা আমি একটা জায়গাতে স্পেসিফিকলি যেতে চাচ্ছি এবং সিগনিফিক্যান্টলি, দ্যাট ইজ দ্য বিডিআর ইউনিটি ইন 2009, যে জায়গাটায় আমাদের দেশের 57 জন সেনা কর্মকর্তাকে সিম্পলি হত্যা করা হলো। এবং এর প্রেক্ষাপট নিয়ে বেশ কিছু গবেষণা আমি পড়েছি বা নিজেও করেছি, যেখানটায় ইট ওয়াজ লাইক যে CIA রিপোর্ট SC 7941/71, যেখানটা এসেছিল ফ্রন্টিয়ার গার্ড উইল বি ডিসব্যান্ডেড। এই ক্লজটা এসেছিল এই কারণে যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ভারতের যে সামরিক সহায়তা পেয়েছিল সেটা ক্লজ ছিল এটা, যে এই ক্লজে দেওয়া হবে। সো সিন্স উই গট দ্য ইন্ডিপেন্ডেন্স ইন 1971, আমরা তো দাসত্বকে মেনে নিয়েছি, এবং যার কনসিকুয়েন্স আমরা দেখলাম বিডিআর হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে। আমি কখনো এটাকে বিডিআর বিদ্রোহ বলিনি, আজ পর্যন্ত বিডিআর হত্যাকাণ্ড। এবং সিম্পলি এটা টোটালি ইন্টার, আপনি চেনটাকে যদি
ডেসক্রাইব করেন, আপনার সঙ্গে এই বিষয়ে আমার হয়তো বিশদ আলোচনা হতে পারে। নিশ্চয়ই, হ্যাঁ অবশ্যই, কারণ আমি মোটামুটি আপনার ন্যাশনালি ইন্টারন্যাশনালি অলমোস্ট 16টা আর্টিকেল জার্নালস থেকে এবং বেশ কিছু ক্লাসিফাইড তথ্য থেকে জিনিসটাকে আমি নিয়ে এসেছি। তো এই জায়গাটায় আমার ফার্স্ট সিগনিফিক্যান্ট জিনিসটা হচ্ছে এখানটায় আমরা সবাই কম বেশি জানি যে তাদের হস্তক্ষেপ আছে এবং হস্তক্ষেপের বেশ দৃঢ় প্রমাণ পাওয়া যায়। ইভেন তো ওদিন যে প্লেনটা ছেড়ে গিয়েছিল এয়ারপোর্টের থেকে ঠিক 2টার সময়, যেটা আনশিডিউলড অ্যান্ড আনচার্টার্ড ফ্লাইট ছিল, সেটার কথাও অনেকেই আমরা জানি, এবং ওদিন প্রণব মুখার্জির যে হুঙ্কার ছিল সেটাও আমরা জানি। সো দ্য থিং ইজ যে এরকম একটা অবস্থায় পরবর্তীতে আবার যে প্রতিরক্ষা চুক্তির নামে যে চুক্তিগুলো করা হয়েছে, টু সাম এক্সটেন্ট এখানটায় বেশ সিগনিফিকেন্টলি আওয়াজ আসছে যে দেয়ার ইজ সাম স্কোপ টু ইন্টারভেন দ্য ইন্ডিয়ান মিলিটারি ইন বাংলাদেশ বাই এনি চান্স দে ফিল ইনসিকিউর বাই এনি কনসিকুয়েন্সেস। সো এই মুহূর্তে কি আমাদের সবার আগে এই জায়গাগুলোকে মিডিয়ার হত্যাকাণ্ডের সঙ্গে যদি আমরা তাদের সম্পৃক্ততা পাই, তাহলে সেক্ষেত্রে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সম্পর্কটা চিকেন নেক ছেড়ে দিব না চিকেন নেক আটকাবো সেই রূপে যাবে, না আমাদের প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব থাকবে সেটা নিয়ন্ত্রণের প্রধান উপায় হতে পারে কিনা। সেকেন্ডলি এটা হতে পারে কিনা যে প্রতিরক্ষা চুক্তিগুলোর মাধ্যমে আমরা সন্দেহ করছি বা আমরা চিন্তা করছি যে মিলিটারি ইন্টারভেনশন আসতে পারে বাংলাদেশে, তাদের যে কোনো, আপনি একটা রেফারেন্স দিয়েছেন যে ধর্মীয় বা ভাষাগত যে কোনো কিছু নিয়ে তারা ইনভাইট করতে পারে। সো ইনভাইটের স্কোপটা কতটুকু আছে, এটাকে জাস্টিফাই করার পরেই আমরা ফরেন পলিসিতে কেন যাই না, বা এটা নিয়ে আপনার বক্তব্যটা একটু জানতে চাই। মানে আমাদের চুক্তি থাকা নিয়ে একটু বলি। আমরা কি জানি যে রাশিয়ার ইউক্রেন আক্রমণ না করার চুক্তি ছিল? সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায় তখন কয়েকটা দেশে তার নিউক্লিয়ার ওয়েপন ভাগ হয়ে যায়, রাশিয়াতে, ইউক্রেনে। এবং ইউক্রেন যদি তার ওয়েপন রাখতো তাহলে আমেরিকা রাশিয়ার পর থার্ড হাইয়েস্ট নিউক্লিয়ার ওয়েপনের অধিকারী হতো ইউক্রেন। কিছু ছিল কাজাখস্তানে, কিছু ছিল বেলারুসে, এই কয়েকটা জায়গায়। ইউক্রেনের নিউক্লিয়ার ওয়েপন সে ডিসম্যান্টেল করবে, তার শর্ত হিসেবে ছিল কোনোদিনও ইউক্রেন যদি অন্য কাউকে দিয়ে অ্যাটাক হয় তাহলে যারা ওই চুক্তির পার্ট ছিল, আমেরিকা, রাশিয়া, সবাই তাকে সেভ করবে। দিনের শেষে হচ্ছে এটা রাশিয়া নিজে তাকে ইনভাইট করেছে, একটা ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট বা চুক্তি শেষ পর্যন্ত আসলে সেভ করতে তাকে পারে নাই। সুতরাং যে কথাটা বলছিলাম, ভারতের সাথে আমাদের সোফার যেটা চুক্তি আছে, আমি যতটুকু জানি এই চুক্তি আসলে এখন আমাদের কোনো মিলিটারি হেল্পের প্যাক্ট নাই, আমাদের কিছু মিলিটারি ইকুইপমেন্ট কেনার একটা চুক্তি আছে, $50 কোটি একটা তারা দিয়েছিল, দিয়ে কিছু ওয়েপন। কিন্তু যদি আমি মনে করি যে এরকম চুক্তি আছে বা চুক্তি রাখবো না, এগুলো কোনোটাই ইনভেট ঠেকিয়ে দেওয়ার মতো যথেষ্ট বিষয় না। আমি একটা তথ্য আপনাকে দিই, যেহেতু আপনি মিডিয়ার বিদ্রোহ নিয়ে অনেক কাজ করেছেন। বিখ্যাত সাংবাদিক অবিনাশ পালিওয়াল, সাংবাদিক নয়, প্রফেসর, সোয়াসের প্রফেসর, বাংলাদেশ নিয়ে লেখেন। উনি ওনার একটা লেখায় দাবি করেছেন মিডিয়ার বিদ্রোহের সময় বাংলাদেশে প্যারাট্রুপার নামানোর সিদ্ধান্ত ভারত নিয়ে নিয়েছিল, চুক্তি ছিল না, বাট দে ডিসাইডেড সিন্স দে ফেল্ট ইটস নেসেসারি। সো আমি বারবার যে কথা বলতে চাইছি, আপনাকে এখন শক্তি অর্জন করতে হবে, আপনার ডেটারেন্স থাকতে হবে আপনি যদি এটা ঠেকাতে চান। চুক্তি করেও কিছু করা যাবে না, আবার চুক্তি না করেও আপনার উপরে করা যাবে না, ডিপেন্ড করবে আপনি আসলে কতটুকু আপনাকে সে টানতে দিচ্ছে, আপনি কতটুকু পারেন। চিকেন নেকের কথা বলে একটু বলি, শি জিনপিং এর আগে, বিশেষ করে দেন জিয়াওপিং, আমরা যদি ওই টাইম লাইনটা খেয়াল করি, মাওয়ের পর দেন আসলেন, দেন খুব ভেতর থেকে চেষ্টা করলেন অর্থনীতিকে পাল্টে ফেলার পর পলিসির ক্ষেত্রে বলছে তুমি তোমার শক্তি রাখ পর্যন্ত শব্দ করলো। চীনও তখন তার গোল ফরিয়ার ডিপ্লোম্যাসিটা করলো যখন তার সেই শক্তির জায়গাটা তৈরি করছে। খেয়াল করি আজকে সাউথ চাইনা সি নিয়ে যদি কোনো নেভাল ওয়ারফেয়ার লাগে, আমেরিকা উইল ফেস সিভিয়ার প্রবলেমস। কারণ এই মুহূর্তে পৃথিবীতে আমেরিকার চাইতে বেশি শিপ আছে চায়নার, যদিও তার টনেজ কম, মানে তার শিপগুলো ছোট কিন্তু সংখ্যায় কিন্তু বেশি। তো চায়না তার এই আওয়াজটা, এই হুমকিটা কখন দিতে শুরু করছে, যখন তার শক্তিটা ওই জায়গায় গেছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের মিলিটারি ডেটারেন্স একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার আগ পর্যন্ত আমাদের আসলে রেটরিকের ক্ষেত্রে একটু রেস্ট্রিকটিভ হওয়া উচিত, একটু রক্ষণশীল হওয়া উচিত, এটা আমার অপিনিয়ন। কিন্তু আমরা আমাদের বাকি সব ক্ষেত্রে কাজ করবো না তা না, এটাও যদি বলছি পার্সপেক্টিভের ডিফারেন্স, পয়েন্ট অফ ভিউ ডিফারেন্স, ইউ মাইট হ্যাভ এ ডিফারেন্ট ওয়ে। স্যার আচ্ছা স্যার, আপনি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের রিঅ্যালাইনমেন্টের কথা বলেন। আমরা যত এটা চিন্তা করি না কেন যে স্যার ভারতের যে চালুক্য নীতিটা ফলো করে এবং বাংলাদেশের যে বর্তমান পররাষ্ট্রনীতি আছে, এটার স্যার রিঅ্যালাইনমেন্ট কীভাবে হবে, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার যে
আমাদের যে কোনো কিছু যে এগ্রিমেন্ট সাইন করা হয়, যা কিছুই হয়, এটা জাতীয় সংসদে আগে আলোচনা হয় না। কোনো কিছু বা পরবর্তীতে এসেও এটার কোনো রেটিফিকেশন থাকে না। জাতীয় সংসদে আলোচনার কোনো গত 15 বছরে আমরা দেখেছি যাই চুক্তি হয়েছে, ইভেন স্যার আমাদের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটা অভিযোগের ক্ষেত্রেও এটা কোনো আলোচনা ছিল না স্যার। সেই ক্ষেত্রে স্যার আমাদের প্রতিবেশী নীতিটা কি হওয়া উচিত? খুবই ভালো প্রশ্ন। মানে জাতীয় সংসদ আমি সরিয়ে রাখি, আমরা সংসদে যদি স্থাপন করা হতো কিছু আসতে যেত না, কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি যে ভারতের যে ফরেন পলিসি আছে সেটার সাথে আমরা কিভাবে অ্যাকোমোডেট করব। আমি এই 5 অগাস্টের পর আমি অনেকগুলো বিশেষ করে বিদেশি পত্রিকার ইন্টারভিউ দিয়েছি, যেখানে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে যে তুমি কি মনে করো এই ঘটনার পর ভারত তার ফরেন পলিসি ঠিকঠাক করবে? তো আমি এভাবে জবাব দিতে না, আমি মনে করি না। তখন বলছে কেন মনে করো না? তখন আমি বলতাম দে আর স্টুপিডস। এবং আমি বলছি এটা স্লিপ করে বলিনি, আমি আবার বলছি দে আর স্টুপিডস। একটা দেশ সাউথ এশিয়ায়, ক্যান ইউ নেম ওয়ান সিঙ্গেল কান্ট্রি যেটা ভারতের দিকে আছে? মোদির হিন্দু রেটরিক এত বেশি। নেপাল হিন্দু প্রধান দেশ ভারতের পর, পৃথিবীতে আর কোনো হিন্দু প্রধান দেশ নেই, তারা তার পক্ষে আছে। মলদ্বীপ কয়েকদিন আগে শুধুমাত্র ইন্ডিয়া আউট ক্যাম্পেইন একটা প্রেসিডেন্ট করে। সো আমার কাছে যেটা মনে হয় ওর কি করা উচিত আসলে এটা ও ডিসাইড করবে, একটা আসার জায়গা আছে। আমরা খেয়াল করেছি 5 অগাস্টের পর শশী থারুর বাংলাদেশে যা যা হয়েছে সেটা নিয়ে কিছু কথা বলেছে। আমার কাছে যেটা ভালো লেগেছে যে ভারতের অভ্যন্তরে এখন এই আলাপটা হচ্ছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক রিয়ালাইন করতে হবে এবং এভাবে করতে হবে। দিনের শেষে ভারতকে করতে হবে। আপনি যেটা বলছেন ওর চাণক্য নীতি সোকল যেটা আছে, চাণক্য কিন্তু এভাবে বলেন, আমরা বলি প্রচুর চাণক্যর নীতির মধ্যে প্রচুর আছে আপনাকে অ্যাকোমোডেটিভ হতে হবে। আপনি যখন একটা জায়গায় ঠিকমতো কাজ করতে পারছেন না, আপনাকে রিয়ালাইন করতে হবে। আমি বিশ্বাস করি আমরা যদি ঠিকঠাক দীর্ঘ সময় ধরে এভাবে থাকতে পারি আমাদের পলিসির ব্যাপারে, আমাকে রিয়ালাইন করতে হবে। কোনো উপায় নেই, কোনো উপায় নেই। ওদের যে প্রণব ভার্মা এখন হাতে এরকম করে বসে, সামনের দিকে ঝুঁকে বসে, হয়েছে তো এটা বিকজ উই আর স্ট্রং। ওরা বন্যা আমাদের এখানে গেট খোলার কারণে হয় নাই, ব্লা 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 বলতে স্টেটমেন্ট দেয়, কারণ আমরা শক্ত ছিলাম। সো আফটার সাম ইয়ার্স আমরা যদি মাথা উঁচু করে দাঁড়াই, ভারতকে রিয়ালাইজ করতে হবে বলে আমি বিশ্বাস করি, কারণ তারও স্বার্থের জায়গা আছে। আসছি। আচ্ছা, এটা একটা সম্পূর্ণ প্রশ্ন, এটা জবাব দেই। মানে রানীমা যেভাবে দিয়েছেন, রানীমা যেভাবে দিয়েছেন সেভাবে তার কেউ দেবে না। সহজ, মানে আমি যদি ভারত হতাম, আমি একটা ছোট উদাহরণ দিই। ধরুন ডক্টর ইউনূস ক্ষমতায় এসছে, প্রশাসনে ঘুষ টুস বন্ধ হয়ে গেছে। এখন যে একটা ঘুষখোর কর্মচারী চিন্তা করতে পারে আমি তো ঘুষ পাবো না, আমি আর ইয়ে না করি। একটা প্র্যাকটিক্যাল বা প্র্যাগম্যাটিক ঘুষখোর চিন্তা করবে আমি তো ঘুষ টুস খেয়ে এতদিন অনেক বানিয়েছি, আমি এতদিন ভালোই ছিলাম, এবার আমি সোজা হয়েছে। এটা একটা চিন্তা। আপনি আসলে কখন এই কাজটা করেন? যখন আপনার অপশন থাকে। ধরুন আপনার অপশন বাংলাদেশে যে সরকারই আসবে, ধরুন সামনে ইউনূস না, সামনে যে সরকারই নির্বাচিত হয়ে আসবে, আপনি কি মনে করেন সে রানীমা হবে? নো ওয়ে। সো একটার পর একটা সরকার যদি আসতে থাকে যে কতটা কোন জায়গায় আমি নেগোশিয়েট করব না, আপনাকে লাইনে আসতে হবে। আপনি মলদ্বীপ থেকে সোলজাররা প্লেন নেবেন না, 2-4 দিন বললেন, তারপর আপনাকে যেতে হয়েছে, আপনি তারপরে তার সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন। আর একটা কথা বারবার বলছি, যতদিন এই সরকার, যে সরকারি ক্ষমতায় থাকুক, আমাদের স্বার্থের ব্যাপারে আমরা সরকারের পেছনে থাকবো। ওই স্ট্রেংথ যদি তারা দেখে, তাহলে তাদেরকে হতে হবে। বিনা সিক্রি 3 জন মানুষের নাম বলছি, পিনাকারঞ্জন চক্রবর্তী এবং হর্ষবর্ধন শ্রীংলা। আমি বিশ্বাস করি তারা বেতনভুক্ত কর্মচারী রানী। আমি বিশ্বাস করি তারা যেভাবে কথা বলছে, আমি তারা এখনো বেতন পায় বলে আমি বিশ্বাস করি। সো তাদের পলিসিটা মাথা দিচ্ছে। আমি যেখানে দেখলাম যে আপনি যে কথাগুলো বলছেন, এগুলো সবগুলো কিন্তু রাষ্ট্র শিক্ষা। এগুলো কিন্তু আমাদের আমরা যারা সাধারণ মানুষ, এটা কাছে নিয়ে বলেন। আমার মনে হয় আমাদের এই সহজ হিসেবে যে আপনি বলছেন, মাইকটা কাছে না। ভূমিকা কি হতে পারে সাধারণ মানুষের? তুমি এইটা কোনো ইন্টারেস্টিং প্রশ্ন। আমরা তো ওদের সঙ্গে বিভিন্ন মতো ওদের সঙ্গে কথা বলতে পারি, সাধারণ মানুষকে। কেন আমরা ভারতেও অনেকজন ভালো, আমি দেখেছি অনেক কিছু ভালো মানুষ আছে। আমরা
কথা বলতে পারি, বরং আমাদের সঙ্গে তারা কীভাবে কথা বলতে পারি, কীভাবে অ্যালাইন করতে পারি, এই ব্যাপারে আপনার প্রশ্নটা আমি থ্যাংক ইউ, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা, একটু বলুন যে সরকারের পলিসি। আমাদের বিষয়টাই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি শুনবো আপনারটা। আমরা সরকারের কাছে পলিসি কিভাবে পাঠাতে পারি, আমি আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে, আমি একবার একজন উপদেষ্টার সাথে কথা বলছিলাম এই বন্যা নিয়ে। আমি বললাম, বন্যা নিয়ে তো আসলে ভারতের গেট খোলা এত বেশি ছিল না, এটা একটু বেশি হয়ে গেল। তো উনি উপদেষ্টা আমাকে বলছেন, জনগণকে একটু চেঁচামেচি করতে দেন, ইট উইল হেল্প আস। তাহলে একটা রাষ্ট্রের পলিসি আসলে যদি ডেমোক্রেটিক সরকার হয়, শেখ হাসিনার প্রবলেম কি ছিল? আমি আপনি তো আসলে প্রজাও ছিলাম না, আমরা কৃতদাস ছিলাম। শেখ হাসিনা ছিল মোদির কৃতদাস, আর আমরা শেখ হাসিনার কৃতদাস। তাহলে মোদির তুলনায় আমরা কি টার্মাইট? সে টার্মাইট বলছিল না, গুরুত্ব, তাই তো? আমরা শেখ হাসিনার কৃতদাস আর শেখ হাসিনা মোদির কৃতদাস। যখন এটা হবে যে জনগণ এই অপিনিয়ন ক্রমাগত দিতে থাকবে, একটা ডেমোক্রেটিক সরকার বা অন্তত যে সরকারটা জনগণের ম্যান্ডেট দিয়ে চলতে চায়, সে আপনার আমার কথা শুনতে হবে। আর আপনার সাথে আমি একটা জায়গায় সিরিয়াসলি একমত, এই কথা আমি দীর্ঘদিন থেকে বলার চেষ্টা করছি, এবং আমি আমার স্মল ক্যাপাসিটিতেও আমি চেষ্টা করব, যদি সম্ভব হয় ভারতের জনগণ, কারণ ভারতের জনগণ কিন্তু আসলে ওয়েল ইনফর্ম না। তারা তাদের মিডিয়া জেনারেটরি, তারা অর্ণব গোস্বামীর কথা শুনে, তারা রিপাবলিক বাংলা 5 অগস্টের বন্যায় রিপাবলিক বাংলা চ্যানেলটা আমি চিনলাম, আমি এর আগে আর চিনি না। মানে এইভাবে কেউ নিউজ প্রেজেন্ট করতে পারে, রাস্তার ওষুধ বিক্রি করে, যেটা বলছে ওরা এগুলো নিয়ে ফেল হয়। আমাদের উচিত হবে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এবং আমাদের একটা দুর্বলতার জায়গা আছে, আমরা কমিউনিকেট গিয়ে করতে পারি, আর আমাদের ইংরেজির দুর্বলতা। বাংলাদেশ সম্পর্কে যদি আপনি জানতে চান, আপনি দেখবেন শুধুমাত্র কিছু ইংলিশ নিউজ পেপার আছে যদি ইংরেজিতে জানতে চান। বাংলাদেশে কি কোনো কেউ কমেন্টেটর আছে যে রেগুলারলি ইংরেজিতে কথা বলেন? আপনি কি কোনো কমেন্টেটর আছে আপনি দেখবেন যে যে মানুষটা রেগুলারলি বাংলাদেশের সিচুয়েশন নিয়ে ইংরেজিতে কথা বলে? আমি আপনাদেরকে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি, সেটা হচ্ছে ফাহাম আব্দুল সালাম। আপনারা আপনি পছন্দ করেন তাকে, আমি জানি। তো ফাহাম ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ ভালো আছে, আমরা এই প্রথম দেখা হলো, এর আগে অনেকবার আমাদের কথা হয়েছে। ইন্ডিয়ানদেরকে টার্গেট করে আমি ফাহাম ভাইকে বলেছিলাম যে ইংলিশ ইজ এক্সেলেন্ট। আমি বলেছিলাম যে ফাহাম ভাই, আপনি ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য টার্গেট করেও যে তারা যে মিসকমিউনিকেটেড অ্যাবাউট বাংলাদেশ, আপনি যে একটু বলেন। সো আমাদের এই জায়গাগুলোতে কাজ করতে হবে, সো দ্যাট আমরা তাদের কাছে রিচ করতে পারি। আমাদের জানতাম না। একটু ফাস্ট প্লিজ। আমাদের কিছু এক্সপেরিয়েন্স আছে স্বাধীনতা হারিয়ে ফেলা, যোগ্য হারিয়ে ফেলা, এবং আমরা আমাদের যে প্রতিবেশীর সাথে কথা বলছি, আগে নিয়ে কথা বলছি, সেটা চাণক্যনীতি বলি, তার জার্মানিতে তার পররাষ্ট্র নীতি যাই বলি না কেন, সেটা আমরা জানি যে ওয়েদার ইউ এনিমি অর স্লেভ, এই টাইপের একটা আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা এই যে আপনি জানেন 2008 সালের যে আমরা যে প্রতারিত হয়েছিলাম ভোট দিয়ে, আমরা বুঝতে পারিনি, আমাদের কাছে মিথ্যাটা সত্য হয়ে আসে, এবং সেটা যে মিথ্যা সেটা বুঝতে বুঝতে যে কাজ করতে এসেছিল তার কাজ করা হয়ে যায়। আমরা বিডিআর সময় দেখেছি, আমরা বুঝতে পারিনি। তো এরপর এই জেনারেশন অনেক স্মার্ট, মানে আমি মোটামুটি শিওর তারাও নতুন স্মার্টের কোনো ওয়ে নিয়ে আসবে এদেরকে প্রতারিত করার জন্য। আমাদের ওয়ে আপনার কি হবে? আমাদের এই ইউনিটে ধরে রাখার জন্য, একদম শেষ পর্যন্ত আমাদের লিবারেজ ধরে রাখার জন্য আমাদের কাজটা কি হবে? খুবই ভাইটাল প্রশ্ন। ভারতের মতো স্টেটের একটা প্রবলেম আছে, ওই স্টেটটা ভীষণ ইগোইস্টিক, ও চেয়েছিল আমাদেরকে স্লেভ বানিয়ে রাখতে, এবং তারা আটারলি ফেইল করলো। সো সে তার এক ধরনের রিটালিয়েট করার চেষ্টা করবে, সে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে কোনো না কোনো ফর্মে। ভাই জানতে চাইছেন আমরা কি করতে পারি? আমরা আপাতত যেটা করতে পারি, আমরা আমাদের মধ্যে
শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য যা যা করেছে সেটা উল্টো করবো। শেখ হাসিনা কি করার চেষ্টা করেছিল? She tried to divide us. নানান রকম কতগুলো লাইন তৈরি করেছে, তৈরি করে সে চেয়েছে স্বাধীনতার পক্ষ বিপক্ষ, ওই পন্থী সেই পন্থী করে আমরা আমাদের ডিভাইডেশন গুলো যত কমিয়ে রাখা যায়। এবং আমরা খেয়াল করবো এই 5 তারিখের পর খুব বেশি দিন যায় নাই, মাত্র 1 মাস গেল। এই 1 মাসের মধ্যে আমরা নানান রকম ইস্যু এনে আমরা আমাদের মধ্যে আবার বিভেদ তৈরি করতে শুরু করেছি। নানান রকম ক্ষেত্রে, হ্যাঁ, আচ্ছা, আমাদের চেষ্টা হওয়া উচিত যে কতগুলো কোর জায়গা, ওই যে বলছিলাম যে আমরা আমাদের রাষ্ট্রের যে স্বার্থ, ভারতের ক্ষেত্রে আমাদের প্রসিডিউরাল জায়গাটা ঠিক থাকবে, এই জায়গাটা আমরা খেয়াল করি না। আমরা কতটুকু বলবো, কি বলবো, কোন পদক্ষেপ নেব, কিন্তু ভারত আমাদের এখন পর্যন্ত অত্যন্ত নেগেটিভ দৃষ্টিতে দেখা রাষ্ট্র, আমরা এটা মানবো। এবং ভারতের প্রতিটা পদক্ষেপ আমরা আমাদের জায়গা থেকে কম ব্যাক করবো। আমি আপনাকে আমার একটা ব্যক্তিগত উদাহরণ দিতে পারি। খুলনায় একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, বা উনি বেঁচে আছেন, একজন হিন্দু ভদ্রলোক, যিনি ভদ্রলোক বলবো কিনা জানি না, কিশোর বলা হচ্ছে, আবার কেউ বলছে তার বয়স বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করেছে। সেই অভিযোগে তাকে থানায় পিটানো হয়েছে, সম্ভবত তিনি মারা গেছেন। একটু খেয়াল করি আমরা রেটরিকটা কি করতে পারে। তারা একজন হিন্দু ধর্মীয় অবমাননার জন্য থানা কম্পাউন্ডে হত্যা করা হয়েছে, বা বেদম পিটুনি দেওয়া হয়েছে, তিনি প্রায় মারা গেছেন। এই হচ্ছে পরিস্থিতি। আপনারা কি ঘটনাটা খেয়াল করেছেন? আচ্ছা, আমরা খেয়াল করি, আমার ইন্টারপ্রিটেশন আছে, আমি মনে করি এটা প্ল্যান্ড। আমি মনে করি, কারণ আমরা এখন মব খুব ইজিলি তৈরি করতে পারছি। তো ইজিলি মব তৈরি করে আমরা চেষ্টা করছি এরকম কিছু ঘটানো, যেটা খুব ইজিলি আবার তারা চেষ্টা করবে করার জন্য, সেল করবে, এবং করা সম্ভব। হিন্দু ইসলাম নিয়ে কটূক্তি, তাকে পিটিয়ে মেরে ফেলা, কম্বিনেশনটা খেয়াল করে। তো যে কথাটা বলছিলাম যে আমরা যখন জিতে যাই, আমরা যাতে এই জিতে যাওয়ার পর মব তৈরি করা, কেউ কেউ জাস্টিফাই করার চেষ্টা করছে, তো আমাদের এই জায়গাগুলো ভিজিল্যান্ট থাকা, যে ষড়যন্ত্রগুলো কিভাবে আসবে আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে আছে। তো আমরা যদি ওই সতর্কতা, আমরা খেয়াল করবেন খুব পেটি কতগুলো ডিবেট নিয়ে অলরেডি মাঠে নেমে গেছে। জাতীয় সঙ্গীত কি হবে, কোনটা হবে, হবে না, জাতীয় সঙ্গীতের কথা বলা যাবে কি যাবে না, আমাদের 1 মাসের মধ্যে আমরা কিন্তু এইগুলো নিয়ে বিভেদ তৈরি করা শুরু করেছি। আমাদের রাদার চেষ্টা করতে হবে ভারত তার পদক্ষেপ কোন জায়গা থেকে নিতে পারে। এই যে আপনার সাথে আমি একমত, সে ফিরে আসবেই কোনো না কোনো কিছু নিয়ে। আমরা যদি তার থেকে স্মার্ট হয়ে সবগুলো পদক্ষেপ না ফলো করি, তাহলে আমাদের জন্য বিপদ আছে। তো আমাদের ওই সিঙ্গল যে কোনো ইস্যুতে না থেকে রাদার এগুলোতে থাকাই বেটার। আচ্ছা, আমার নাম সারোয়ার জাহান, আমি একটা কলেজে অধ্যাপনা করি। তো আমি দুটো কোশ্চেন করবো শর্টলি, যে একটা হলো ফরেন পলিসি নিয়ে, আর একটা হলো সাম্প্রদায়িকতা নিয়ে। ফরেন পলিসি নিয়ে আপনি বলেছেন বাংলাদেশে কোনো ফরেন পলিসি আদৌ ছিল না, এখনো নাই, কিন্তু এর সাথে সবাই বলা হতো, ব্রিটিশ আমেরিকান সাংবাদিক বলেছিলেন যে এরশাদ যখন চায়নাতে যায় সোশ্যালিস্ট, ইন্ডিয়াতে যায় কোলাবোরেটর, রিয়াদে গেলে মুসলিম, এবং আমেরিকাতে গেলে ডেমোক্রেট। এটা হলো এরশাদের ফরেন পলিসি। কিন্তু সাম্প্রতিককালে আবার আরেকটা ফরেন পলিসি বেরিয়েছিল যে এক স্ত্রীর 2টা স্বামী থাকতে পারে না, কিন্তু শেখ হাসিনা কিভাবে 2টা চীন এবং ভারতকে কিভাবে একই সাথে সামলায়, এটার জন্য ওনাকে নোবেল দেওয়া হচ্ছে। আমার সামনে এখন যে কোশ্চেনটা আসছে, ডক্টর ইউনূস আমেরিকা থেকে এসেছেন, উনি ওই ভাড়ার লোক। রিয়েলিটি হলো যে ইন্ডিয়াকে একটু নরম করতে হলে আমাকে চায়নাকে লাগবে। এখন ডক্টর ইউনূস কিভাবে চায়না এবং আমেরিকাকে একই সাথে কন্ট্রোল করবেন, এটা একটি কোশ্চেন। আমার ফেসবুকের থেকে আমার মাইনরিটি বন্ধুরা সমানে ব্লক করে চলে যাচ্ছে, কারণ আমি ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে দেখি না, আমি সাম্রাজ্যবাদী স্টেট হিসেবে দেখি। আন্ডারস্ট্যান্ড? আমি সাম্রাজ্যবাদী স্টেট আমি যতই লিখছি কোনো লাইক নাই, ব্লক খাচ্ছি সমানে। তাহলে একটা গোষ্ঠী মানে এখনো সক্রিয় আছে, আবার শেখ হাসিনা আবার আসবে, আবার সেই সব আগের মতো করে সবকিছু চলবে। এই ব্যাপারে আপনার অপিনিয়ন চাচ্ছি, সেই সম্ভাবনা কতটুকু, এবং ইউনূস সাহেব এই 2টা স্টেটকে আমেরিকা এবং 2 বিপরীতে চায়। আচ্ছা, আমি আসছি প্লিজ। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এসেছে যে এখন যেহেতু আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছি, কাজ করছি, ডক্টর ইউনূসকে ভাই ধরে নিচ্ছেন যে উনি আমেরিকার খুবই ইনফ্লুয়েন্স মানুষ, উনি ওয়েস্টে থাকা মানুষ, উনি লিবারেল মানুষ,
আবার এদিকে চায়নাকেও লাগবে, ফলে স্বাভাবিকভাবে আমরা শুরুতেই যে আলোচনা করেছি আমেরিকা এবং চায়নার তো সামনের পৃথিবী আসলে শেপ করবে এই দুইটা দেশের কনফ্লিক্ট কতটুকু হবে, কোন জায়গায় গিয়ে পৌঁছাবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমরা মনে করছি যে আমেরিকা ইন্ডিয়াকেও কিছু পছন্দ করে। আমি বারবার বলছি আমেরিকার সাথে ইন্ডিয়ার একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে, কিন্তু আমরা খেয়াল করবো আমেরিকা তার বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে, একই ভাই জড়িত রাখছে না। আমরা যখন আমেরিকা কোয়াড করছে, কোয়াডে 4টা দেশ, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া। আমেরিকা আবার এর মধ্যেই দেখবেন অকাস বলে আরেকটা সামরিক জোট করেছে 3টা দেশের আত্মক্ষণ নিয়ে, আমেরিকা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে তারা নিউক্লিয়ার পাওয়ার প্রপালশনের সাবমেরিন তৈরি করার প্রযুক্তি দিচ্ছে। সেকেন্ড কান্ট্রি আফটার ব্রিটেন। আমেরিকা তার প্রযুক্তি দিয়েছে কাকে? শুধু ব্রিটেনকে দিয়েছিল, একটা অস্ট্রেলিয়াকে দিচ্ছে। তো এদিকে আরেকটা অ্যালায়েন্স তৈরি হচ্ছে। ভারত তার খুব বিশ্বস্ত অ্যালাই এটা আমেরিকা মনে করে না, কারণ রিসেন্টলি আমরা দেখবো রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় দা ওয়ে ইন্ডিয়া বিগেন, এটা আমেরিকা আসলে সেই অর্থ পছন্দ করেনি। শুধু সেটা নাই, যুদ্ধের আগে আপনাদের মনে থাকার কথা, পৃথিবীর বেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম বলা হয়, এখন পর্যন্ত ধারণা করা হয়, বাস্তবে এটা কি হবে সেটা ভিন্ন আলোচনা। রাশিয়ার S-400, আমেরিকার আইন ছিল কেউ যদি S-400 তার কোনো বন্ধু দেশকে তার বিরুদ্ধে স্যাংশন দিতে পারে। সারপ্রাইজিংলি নেটো দেশ টার্কি এটা কিনেছে, এমনকি ইন্ডিয়াও কিনেছে। তো এরকম নানা ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া আমেরিকার বিরুদ্ধে যাচ্ছে। তো আমি যেটা মনে করি, বাংলাদেশে যদি যথেষ্ট পরিমাণ আমেরিকার ফুটপ্রিন্ট থাকে, সেটা চায়নাকে ছাড়াও ইন্ডিয়াকে কম্প্যাক্ট করতে পারবে, এটা আমি মনে করি। কারণ তাদের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স আছে, দে ডোন্ট লাইক ইট। আপনি খেয়াল করবেন এই পতনের পরে ইন্ডিয়ার মিডিয়া, বিশেষ করে গদি মিডিয়াগুলো আছে যেগুলো, তারা প্রচন্ডভাবে আমেরিকাকে ব্লেম করার করতে আছে। তারা ধরে নিয়েছে এটা আমেরিকা করছে, এটাই করছে। সুতরাং ব্যালেন্সিং অন উইথ দ্যাট টাফ। চায়নার ক্ষেত্রে যেটা হলো, স্ট্র্যাটেজিক প্রজেক্ট না দিয়ে আপনি যদি তার কিছু ডেভেলপমেন্ট প্রজেক্ট দেন, চায়নাকেও রিয়ালাইন করতে হবে। চায়নাকে বুঝতে হবে এটা শেখ হাসিনা না যে তার লুটের জন্য প্রজেক্ট দিবে, সেটা তাকে বুঝতে হবে। জি, এই জায়গায় যখন আমেরিকা সেন্ট মার্টিন বা এই জায়গায় যখন সে অকুপাই করবে, তখনই তো চায়নার সাথে আমাদের সেই আমি বলি, শুধু সেটাও না, এই যে আজকে রাখাইনের যে আরাকান আর্মির পক্ষে সে চলে গেল, কেন চলে গেল? কারণ সে দেখছে এটার কন্ট্রোল সে হারাচ্ছে, সুতরাং সে অন্য পক্ষটার সাথে আছে। প্রথমে বলছি আমাদের বর্ডারে এর মধ্যে আরো অনেক দীর্ঘ আলোচনা আছে, বার্মা অ্যাক্ট হয়েছে, এগুলোর সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আমাদের উপরে এসে পড়বে। একটা কথা খুব ইম্পর্টেন্ট, আমি যেটা সবসময় বলি, আমাদের ঝুঁকি আসলে আছে। আপনি যদি দেশের স্বার্থ দেখতে চান, পৃথিবী যেভাবে চেঞ্জ হচ্ছে, একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারে যদি অ্যালাইনমেন্ট এখন হয়ে থাকা প্রসেস শুরু হয়, আপনাকে আস্তে আস্তে কোনো না কোনো পক্ষে গিয়ে ঝুঁকি নিতে হবে। আপনি সবার বন্ধু, কারো শত্রু না, এর চেয়ে স্টুপিড কোনো বাক্য ইতিহাসে ছিল না, এখন তো এর চেয়ে কোনো স্টুপিড কথা হতেই পারে। আপনার কিছু শত্রু তৈরি হবে, and you have to choose some side. It's utterly impossible যে আপনি সবাইকে ম্যানেজ করবেন। ওই যে শেখ হাসিনার কথা বলছিলেন, উনি সব কিছু দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু আটকে গেলেন কোন জায়গায়? একই জিনিস চায়না রাশিয়া, চায়না আর ইন্ডিয়া চাইছে বা চাইছে না। চায়না বলছে আমাকে মংলা দিতে হবে, ইন্ডিয়া বলছে না, এটাই আমাকে দিতে হবে। চায়না বলছে আমি তোমার তিস্তা দেবো, আমি একটু চিকেন নেকের কাছে যেতে চাই, ওই গলাটা আমার পছন্দ, ইন্ডিয়া বলছে না, এটা কোনোভাবেই চায়নাকে দেওয়া যাবে না। সব কনফ্লিক্ট শুরু হয়ে গেছে। এটা আসলে আপনি পেরে উঠবেন না, ইউ হ্যাভ টু ডিসাইড রাষ্ট্রের স্বার্থ দিয়ে যতটুকু করতে পারেন। সো আমার ফাইনাল জবাব যেটা, সেটা হচ্ছে আমাদের এখন কি হচ্ছে, এদিকে ইন্ডিয়াকে কিছু ছাড়, এদিকে চায়না, এদিকে আমেরিকা। আপনাকে আসলে প্র্যাগম্যাটিকলি ডিসাইড করতে হবে আপনি কাকে কতটুকু লেভারেজ পাঠিয়ে দেবেন। আমার অপিনিয়ন হচ্ছে ইন্ডিয়াকে কমব্যাক করার জন্য চায়নাকে ডেকে আনা কি খুব ভালো হবে? আমি ছোট করে একটা উদাহরণ দিই। পৃথিবীতে সবচেয়ে বেশি সিসি ক্যামেরা কোথায় আছে? মাথা পিছু কয়টা? মাথা পিছু হাফ। জনসংখ্যা হচ্ছে 1.5 কোটি, সিসি ক্যামেরার সংখ্যা 80 কোটি। চায়নাতে 80 কোটি সিসি ক্যামেরা আছে এবং অন্তত 10টা প্রসেসে চায়না মানুষকে সার্ভেইলেন্সে নিয়ে আসছে। ইরান যখন আমেরিকা চলে গেল, ইরানের সাথে ওর একটা 25 বছরের চুক্তি হয়েছে, যেখানে ইরানকে চায়না তার সার্ভেইলেন্স যে প্রযুক্তি আছে সেটা দিতে যাচ্ছে। মানে চায়নার ইনফ্লুয়েন্স আপনার মাটিতে যদি আপনি হতে দিতে থাকেন, আমরা যে জিনিসটা এখন, এটা আপনি নাও চাইতে পারেন, আপনি চাইতে পারেন যে আমার গণতন্ত্রের দরকার নাই, আমি ভালো মতো খেয়ে পরে থাকলে ভালো হবে, আমি আমার ওটা চাই না। তো আমার কাছে মনে হয় চায়না তার দেশগুলোকে তার মতো করে ফেলার চেষ্টা করে। আমি আপনাদেরকে একটা সাজেশন দিই, আমাদের কাছে একটা দেশ, সেটা হচ্ছে কম্বোডিয়া, কিভাবে চায়নার ইনফ্লুয়েন্সে কোন জায়গায় পৌঁছে গেছে।
বিশেষ করে একটা সিটি সিহানুকভিল, ওদের নরদম সিহানুকের নামে শহরটা, ওই শহরটা কিভাবে চায়না কবজায় গেছে এবং কি করছে চায়না, জাস্ট সি। সো চায়না উইল ক্রিয়েট প্রবলেম। এখন আপনি যদি বলেন আমি কাউরে বুঝি না, আমি স্বাধীন সার্বভৌম, উত্তর হচ্ছে এরকম কোনো ঘটনা পৃথিবীতে আর কোনোদিন ঘটবে না, অতীতেও ঘটবে না। প্র্যাগম্যাটিকলি প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে আপনাকে, আসলে কাউকে না কাউকে কিছু লেভারেজ দিতে হবে। আমাদের সংকট কি ছিল? অনির্বাচিত একটা সরকার যে আসলে দেশের স্বার্থ দেখে না, যে টিকে থাকার জন্য সব স্টেপ নিয়েছে। আমরা যদি একটা মানুষের ম্যান্ডেট পাওয়া সরকার থাকে ক্ষমতায়, সে বেটার বার্গেন করতে পারবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে জিওপলিটিক্স এর খেলার বাইরে আমরা কেউ কোনোদিন যেতে পারবো না। আমাদেরকে কোনো না কোনো দিক চুজ করতে হবে, এটা আমার মত। ধন্যবাদ। না, আমার কাছে ধন্যবাদ। জি আমার মনে হয় আচ্ছা, আচ্ছা। যারা অনুষ্ঠান আয়োজন করছে তাদের মানে আরো একটু ম্যানেজমেন্টে ভালো হওয়া উচিত ছিল, অথবা বলা উচিত ছিল এখানে তরুণদের জন্য কোশ্চেন করা যাবে না, আমরা কিন্তু পাচ্ছি না পর্যাপ্ত সুযোগ। আমি শুনছি, আমি আপনাকে বলছি, আচ্ছা, উনি কি করে ফেলবেন? আচ্ছা, আমি আপনাকে শুনছি। আমার একটা সরকার প্রশ্ন ছিল, সেটা মিলিটারি পাওয়ার নিয়ে। আমরা মাইক আসুন। আমি আপনাকে এরপর আপনাকে ইন্ডিয়ার মূল শক্তি হচ্ছে আপনার পরমাণু অস্ত্র। তো আমাদের জন্য কি পরমাণু কর্মসূচি গ্রহণ করা উচিত, নাকি কোনো পরমাণু শক্তির সাথে চুক্তি করা উচিত, এটা একটু বলবেন। আচ্ছা, আমাদেরকে অ্যাটম বোমা থাকা উচিত? আমি একটু এই জায়গাটায় আসি। উনি যে প্রশ্নটা করেছেন তার একটা ভ্যালিড রিজন আছে, আপনি খেয়াল করবেন। একটা ছোট উদাহরণ দেন, পানি নিয়ে আমাদের এত ঝামেলা আছে, তাই না? পাকিস্তানের সাথে ইন্ডিয়ার পানি নিয়ে আপনারা কি জানেন যে ওদের চুক্তি আছে, ওইটা ট্রিটি আছে, এটাতে যদিও একটা মধ্যস্থতাকারী ওয়ার্ল্ড ব্যাংক আছে, ধরুন আমাদের সাথে ভারতের থাকলে ওকে শুনতো না। এবং নিউক্লিয়ার ডেটারেন্স খুব ভালো কাজ করেছে ওই ক্ষেত্রে, আমি এটা একমত। কিন্তু আমি বাংলাদেশে এরকম প্রকল্প নেওয়া উচিত হবে কিনা, আমি তো না একটা কারণে মনে করি, আপনি তো জানেন না মানে নিউক্লিয়ার ওয়েপন কিভাবে তৈরি করতে হয়, জানেন? আচ্ছা, আমি একটু বলি মানে ব্যাপারটা হচ্ছে আপনি এটা লুকিয়ে করা ইজ অলমোস্ট ইম্পসিবল, এক নম্বর কথা। কারণ আপনি যেটা করেন সেটা হচ্ছে ইউরেনিয়ামকে পিউরিফাই করতে থাকেন, মানে যে ইউরেনিয়াম 235 প্রযোজ্য ইউরেনিয়ামটা নিয়ে যেটা আপনি যদি খনিতে পান সেটা 0.1% ইউরেনিয়াম থাকে, এটাকে পিউরিফাই করতে 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 80% উঠে পড়ে। সো সেন্ট্রিফিউজ থেকে বিরাট স্থাপনা লাগবে, মানে আপনি লুকিয়ে করতে পারবেন না। তো যখন আপনি করতে শুরু করবেন এটা জানাজানি হবে এবং আপনি সিরিয়াস ইকোনমিক ক্রাইসিসে পড়বেন। একটা কথা মনে রাখবেন, পাকিস্তান ভারত যখন নিউক্লিয়ার ওয়েপন বানিয়েছে তখন তারা পৃথিবীর সাথে এভাবে কানেক্টেড ছিল। যেমন ধরুন আমরা যদি এটা করতে শুরু করি, ইউরোপ আর আমেরিকা যদি বলে আমাদের গার্মেন্ট রপ্তানির উপরে তারা ঝামেলা শুরু করবে, আপনি দেখবেন আমরা একদম ডিজাস্টারে পড়ে যাব। আমাদের ওটার প্রয়োজন। আমি ওই যেটুকু বললাম যে আমাদের একটা মিলিটারি ডেটারেন্স লাগবে, মানে ভারতের মতো দেশ বা মিয়ানমার, ইভেন মিয়ানমারের সাথে আমাদের প্রবলেম হতে পারে, আমাদের এরকম একটা ডেটারেন্ট পাওয়ার থাকতে হবে মিলিটারি, আমরা অন্তত যাতে যথেষ্ট ভালো ডিফেন্ড করতে পারি। আমি রিপিট করছি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখে আমাদের খুব, আমি রীতিমতো আমার ধারণা আছে যে আমি একটা ওয়েপন লিস্ট প্রেসক্রাইব করতে পারবো যেটা দিয়ে আমরা তুলনামূলক কম খরচে একটা ইনভেডিং ফোর্সকে আমরা অনেকটুকু ঠেকিয়ে দিতে পারবো। তো আমাদের ওইটা লাগবে এবং আর কারোর সাথে ওই চুক্তিতে যাওয়া ইটসেলফ একটা বিরাট প্রভোগ হিসাবে দেখা হবে। তো আমার মনে হয় অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং না, কোনো একদিন আমাদের সেই ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি হতে পারে, এন্ড উই ক্যান থিঙ্ক অ্যাজ ওয়েল, আমরা পারবো, সেটা বাদ দিচ্ছি। আচ্ছা, এই যে সামনে মাইক্রোফোনটা। জোরে বলেন। একটু জোরে প্লিজ। আমার প্রশ্ন এরকম, মাইকটা কাছে না। হ্যালো, যে আমার প্রশ্নটি এরকম যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট যেটা আমি অবজার্ভ করছি, বাংলাদেশে যেটা দেখতে পাচ্ছি সেটা এরকম যে আমাদের নিজেদের ভিতর বিভিন্ন শক্তির ভিতর বা দলের ভিতর বা সম্পর্কের ভিতর একজন একজনকে খারাপ বলছে, ভালো বলছে, এতে করে থার্ড পার্টি অ্যাডভান্টেজ নিচ্ছে কিনা আমি আপনার থেকে এটা জানতে চাই। দুই এবং আমি যেহেতু কিছুটা আমলাতন্ত্রের সাথে জড়িত, সেখানে দেখছি আমি
যারা অতীতে শেখ হাসিনা আমলাতন্ত্রের সাথে জড়িত ছিল তারা খোলস দিয়ে তারা কোনো না কোনোভাবে অ্যাডজাস্ট করে রিঅ্যাডজাস্ট করে বর্তমান প্রশাসনের সাথে অ্যালাইন করে চলছে। এটা আমি মনে করি আমার জায়গা থেকে আমি বুঝতে পারছি, রিড করছি। ইট ইজ ভয়াবহ ফর আওয়ার নেক্সট। থ্যাংকস। থ্যাংক ইউ। মানে আমি এই একটা জায়গায় একটু বলি, সেটা হলো ডিভাইডেশন ইজ অলওয়েজ বেটার ফর আদার্স। মানে আমরা যদি নিজেদের মধ্যে বিভক্ত থাকি, অন্য দেশগুলো সেটা সুযোগ নেবে। ভারতের যে উদাহরণ আসলে আপনি দেখবেন, ওরা বিজেপি, ওরা কংগ্রেস, ওরা অনেক কিছু, কিন্তু ভারতের প্রশ্ন আসলে সামহাউ দে গেট ইউনাইটেড। একটা এক্সাম্পল দিই, রাশিয়া যে তেল কিনছে, ইন্ডিয়া যে তেল কিনছে রাশিয়া থেকে, এটা নিয়ে রাহুল গান্ধীকে জিজ্ঞেস করা হচ্ছিল তুমি এটাকে কিভাবে দেখো। তখন রাহুল গান্ধী পুরো একটা ওয়েস্টার্ন মিডিয়ার সাথে আমি দেখে খুব মজা পেয়েছিলাম। সে হচ্ছে তুমি এটা শুনলে হয়তো পছন্দ করতে যে না আমি এটা সমর্থন করি না, কিন্তু উত্তর হচ্ছে না আমি এটা সমর্থন করি। সো বিজেপি একটা স্টেপ নিচ্ছে, যে স্টেপটা কংগ্রেস সমর্থন করছে যখন সে মনে করছে তার স্টেটে জুড়িটা দরকার। সো ওই ন্যাশনাল ইন্টারেস্টের জায়গাটা যদি আমরা ডিভাইডেশনটা থেকে দূরে থাকতে পারি, কারণ ডিভাইডেশন থাকলেই আসলে সুযোগ হবে কোনো না কোনো ফর্মে ইন্ডিয়া বা আর কেউ সুযোগ দেবে। সো উইল হ্যাভ টু। আর আপনি যে প্রশাসনের কথা বলেছেন, এটা একটু আমাদের এই কনটেক্সটের বাইরে, তারপর আমি মনে করি যেভাবে প্রশাসন রয়ে গেছে এটাকে আমি আসলে নিজেও সমর্থন করি না। আমার প্রশ্ন হচ্ছে যে হাসিনা সরকার মানে হাজারের উপরে ছাত্র জনতা হত্যা করে ভারতে আশ্রয় নিয়েছে এবং সে পৃথিবীর কোনো সুস্থ সভ্য দেশে আশ্রয় পাচ্ছে না, তাকে আশ্রয় দেওয়া হচ্ছে না। তো এই ক্ষেত্রে মানে যে ভারতের সাথে তো আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী, তো ওই ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়বে কিনা? মানে সে যদি ভারতে বসে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তো ভারতের ক্ষেত্রে চ্যালেঞ্জটা মানে যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে চ্যালেঞ্জ, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এই চ্যালেঞ্জটা কি হতে পারে? আচ্ছা, আপনাকে শুনলে হয়তো অবাক লাগবে, আমার না খুব ভালো লাগবে শেখ হাসিনা যদি বহু বছর ভারতে থাকেন। না আমি ধরুন উনি ভারতের রাজনৈতিক, এখন তো এই যে জুলাই 15-র পর সেপ্টেম্বরের 15-র পর ওনার পাসপোর্ট তো বাতিল হয়েছে, 1.5 মাস শেষ হবে। আমি খুব খুশি হব শেখ হাসিনা যদি বাংলাদেশে শেষ পর্যন্ত ভারত ফেরত না দেয় এবং শেখ হাসিনা যদি ভারতে থেকে যায়। কেন? সারা জীবন একটা ফোটা দেওয়া যাবে। এক দুই হচ্ছে আপনি ভারতের সাথে যখন নেগোশিয়েট করতে থাকবেন, আমি ধরেন ভারতের সাথে নেগোশিয়েট করতে শুরুই করতাম, ভাই হাসিনারে তো দিলেন তাকে ব্যাক ফুটে ফেলে দেওয়া যায়। প্রত্যেক আলোচনার শুরুতে কি ভাই কমে দিবেন, আপনি তাকে ব্যাক ফুটে রাখতে পারেন। কারণ এটা নিজে বিপদে আছে দিলেন, সে পারলে কোথাও না কোথাও দিয়ে আবার খাট ধরে পাঠাতে পারছে না, কারণ আপনি তো ভবিষ্যতে দালাল পাবেন না। মানে এক দালাল শেখ হাসিনাকে যদি বাইরে পাঠিয়ে দেন, আমার বাংলাদেশে তো দিতেই পারে না, কারণ শেখ হাসিনা তো খুবই ভিন্ডিক্টিভ। উনি একটা আজান দিয়া বলবে যে ভারত বাংলাদেশে কি কি ঝামেলা করছে, বিদ্রোহের সময় 18 সালে কিভাবে সিল মারতে বলছে, কি করছে সব বলে দেবে। সো দে আর ইন গ্রেট ট্রাবল। ওদের জন্য একটা থার্ড দেশে পাঠিয়ে দেওয়া সবচেয়ে ভালো। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সে ভারতে থাকুক, আমরা ক্রমাগত ভারতকে এটা নিয়ে চাপ দিতে পারবো যতদিন। মাইক্রোফোনটা কাছে আছে, কাছে রাখেন। আমাদের বেশিরভাগ সীমানাতে ভারতের অবস্থান আর একদিকে বঙ্গোপসাগর, এখন আমাদের ভবিষ্যতে খুবই সম্ভাবনা আছে ভারত হয়তো বা যদি আমাদেরকে কখনো ফিজিক্যালি অ্যাটাক করে বা ইনভেড করে, তখন আমাদের দূরে থাকতে হবে। মানে আমাদের যারা ভারতকে সাথে দিতে পারবে। আমি বলছি যে চীন বা পাকিস্তানের সাথে আমরা তৈরি করে রাখা, যে আমরা তাদের সাথে সমাজ চুক্তি করবো না, কিন্তু ভারতকে এটা জানানো যাবে যে যদি আমাকে অ্যাটাক করতে হবে আমি আমি চমৎকার প্রশ্ন। আমার প্রাথমিক অপিনিয়ন হচ্ছে আমরা কারোর সাথে সামরিক চুক্তিতে এই মুহূর্তে যাওয়া ঠিক হবে না, কিন্তু যে বারবার বলছি ভারতের সামনে মেসেজ থাকবে, ভারতের অল আউট যে মিলিটারি পাওয়ার সেটাকে কমব্যাট করার মতো আমার খুব ভালো ডিফেন্স মেকানিজম আছে। আমাদের মিলিটারি, আমি শুরুতেই বলেছি আমি সিরিয়াসলি দ্বিমত করি সেসব সকল সুশীলের সাথে যারা মিলিটারিকে শক্তিশালী করা নিয়ে প্রশ্ন, তারা আসলে দুনিয়ায় বোঝে না। আমাদের ওটা যদি স্ট্রং থাকে তাহলেই আপাতত হবে। ডেফিনেটলি আমি বলছিলাম আমরা কোনো একটা জায়গায় যাওয়ার পর আমরা ওই আওয়াজও দিতে পারবো, কারণ এখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে কেন্দ্র করে আমরা ভারতের সাথে শুধু যেতে হবে না, আমরা এখানে আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির সাথে অ্যালাইন করবো কিনা আলাপ করতে পারে। এটা ভারতের জন্য কঠিন হবে বলা, কারণ ভারত নিজেও ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির পা চায়না ঠেকানোর জন্য। আমরা চাইলে কিন্তু ঢুকে যেতে পারি। তো আমরা এক ধরনের আমব্রেলা ভবিষ্যতে পেতেও পারি।
সো আমরা একটু ধৈর্য ধরি, কিন্তু প্রাথমিকভাবে আমাদের অন্তত মিলিটারিটাকে স্ট্রং করা, আর যে মিলিটারি সম্পর্কে যে অভিযোগ আছে যে দীর্ঘদিন ধরে তাদেরকে এক ধরনের স্লেভে পরিণত করার চেষ্টা হয়েছে, ওইটাকেও একটু রিকভার করার চেষ্টা আচ্ছা আমি বাংলাদেশ মিলিটারি নিয়ে একটু প্রথমে একটু কথা বলি। সেটা হলো আমার মনে হয় বাংলাদেশ মিলিটারি ইজ টার্নিং টু লাইক পাকিস্তান মিলিটারি। অর্থাৎ পাকিস্তান মিলিটারি কিন্তু তার ব্যবসা থেকে বেশি নজর হয়ে গেছে। এটাদের সবচেয়ে বড় কর্পোরেট, biggest problem of Pakistan. Yes, true. In fact, I know that 76% of the Pakistani belongs to Pakistan. এবং পাকিস্তানের সবচেয়ে বেশি জমির মালিক পাকিস্তান। তো সুতরাং আমাদের বাংলাদেশ মিলিটারি এরিয়া টার্ন নিচ্ছে, প্রথম স্টেপ নেওয়া উচিত যে তাদের কাজ হবে শুধুই মিলিটারাইজেশন, শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ এবং সামরিক শক্তি বৃদ্ধি করা ইন টার্মস অফ দ্য এক্সারসাইজ, ইন টার্মস অফ আর্মস। আমি একমত আপনার সাথে। আর নাম্বার 2, আমি একটা বিনয়ের সাথে একটা রিকোয়েস্ট করব, ভবিষ্যতে আপনি আরো বক্তৃতা দেবেন যে যেই টপিকসটা আলোচনা করবেন প্রশ্ন আপনি ওই টপিকস উপরে, অর্থাৎ আজকে শুধুমাত্র ফরেন পলিসি, নট ডোমেস্টিক পলিসি। I got it, but this is because I took to spontaneous এটা অনেক সময় তো পরে যাচ্ছে না। তারপরে আমি আরো কিছু পয়েন্ট বলছি। আপনি প্রথম যে কথাটা বলেছিলেন চায়না ইস্যু, আমার কথা হচ্ছে যে হংকং কিন্তু ব্রিটিশ কলোনি ছিল, কিন্তু দ্যাট হ্যাজ বিন এনগলফড বাই চায়না। তাহলে ওই ইতিহাস আমি সামনে রাখি, তাহলে আপনি মনে করেন তাইওয়ান চায়না একটা পার্ট। আচ্ছা, আমি উত্তর দিচ্ছি, আমি এখনই উত্তর দিচ্ছি। চায়না তাইওয়ান সম্পর্কে একটা কথা একটু বলি। আমি বিশ্বাস করি তাইওয়ান শান্তিপূর্ণভাবে চায়নার সাথে অ্যানেক্সড হবে না। কেন হবে না? এই মুহূর্তে যে দলটা ক্ষমতায় আছে সেই দলটা মূলত ইয়াংদের, এবং চায়নায় যারা প্রাচীন বয়স্ক লোক আছে তাদের মধ্যে কেউ কেউ চায়নার সাথে মিলে যাওয়ার অপিনিয়নে আছে। ভবিষ্যতে যে প্রজন্ম আসতে যাচ্ছে তারা মানবে না, এটা এক। 2 হচ্ছে চায়না অবশ্য বলে দিয়েছে যে তারা প্রয়োজনে শক্তি প্রয়োগ করবে। এখানে একটা ঝুঁকির জায়গা আছে। ঝুঁকি হচ্ছে আমি শি জিনপিংকে ব্যক্তিগতভাবে ঝুঁকিপূর্ণ মানুষ মনে করি, কারণ ওই ভদ্রলোকের মধ্যে শেখ হাসিনার মতো রোগ আছে, হিউব্রিস সিনড্রোম। উনি ওনার নিজকে গড মনে করছেন। একটা এক্সাম্পল দিতে পারি। চায়নায় এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স ছিল। চেকটা কি ছিল? আপনারা চায়নার স্ট্রাকচারটা জানেন কিনা জানি না। চায়নাতে কিন্তু একটা পার্লামেন্ট আছে, মোটা থাকে, পিপলস কংগ্রেস বলে। ওখানে আমরা অনেকেই হয়তো জানি না 8টা বিরোধী দল আছে, কাগজে কলমে, ইন্ডিপেন্ডেন্ট আছে, বিভিন্ন কমিটি থাকতে থাকতে পলিট ব্যুরো আছে, তারপর স্ট্যান্ডিং কমিটি অফ পলিট ব্যুরো। 7 জন মানুষের মধ্যে কিন্তু পাওয়ারের এক ধরনের ডিস্ট্রিবিউশন ছিল। এর মধ্যে যিনি চেয়ারম্যান তিনি হতেন আসলে প্রেসিডেন্ট। তো 7 জনের মধ্যে এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স ছিল। শি জিনপিং সেই 7 জনের ব্যালেন্সিং স্ট্যান্ডিং কমিটি অফ পলিট ব্যুরোটাকে নষ্ট করে ফেলেছিল। ওনার লোক নিয়ে এসেছেন। সকল দুর্নীতি বিরোধী লড়াইয়ের নামে আপনার নাম শুনবেন হয়তো, বসি লাই বলে তার একজন চ্যালেঞ্জার ছিলেন, তাকে উনি জেলে টেনে দিয়ে অনেককে জেলে দিয়েছেন। উনি একচ্ছত্র ক্ষমতা আসেন। 1 2 হলো চায়নার নিয়ম ছিল কোনো প্রেসিডেন্ট 2 বারের বেশি থাকতে পারবে না। এটা দেগের পর শুরু হয়েছে। এই নিয়মটা মানা হলো, উনি এসে কনস্টিটিউশনের মধ্যে এটাকে তুলে দিলেন। সো শি আজীবনের প্রেসিডেন্ট হয়ে যাবেন, দেয়ারস এ প্রবাবিলিটি। এবং শুধু সেটা না, মাও এবং দেঙের পর কনস্টিটিউশনে তার কিছু বক্তব্যকে পার্ট করা হচ্ছে, মানে উনি একদম শেখ হাসিনার মতো একজন মানুষ। এখন ঝুঁকিটা কোনটা? শিয়ের সম্ভবত একটা স্বপ্ন আছে, তিনি তাইওয়ানকে অ্যানেক্স করে যাবেন। এখন শিয়ের যে বয়স সেটা দেখে কিছু কিছু মিলিটারি স্পেশালিস্ট এক ধরনের একটা টাইমলাইন দিচ্ছে। সেটা হচ্ছে 2027-এর দিকে চায়না ইভেন মাইট ইনভেড তাইওয়ান বলছে। ঝামেলা হচ্ছে একটা আইল্যান্ড ইনভেড করা ইজ রিয়েলি ভেরি টাফ, ইটস অলমোস্ট ইম্পসিবল। এবং তাইওয়ানের যে ধরনের মিলিটারি ভেটারেন্স আছে এবং অনেক দীর্ঘ আলোচনা, এই যুদ্ধ যদি শুরু হয় এখানে জাপান যুদ্ধে জড়িয়ে যেতে পারে, ফিলিপিন্সের সাথে তো প্রায় যুদ্ধ অবস্থা চলছে, এই ধরনের পরিস্থিতি আছে। এখন আমার তাহলে বটম লাইন কি? আমি বলি যে যুদ্ধ করে নেওয়া ছাড়া তাইওয়ান ভবিষ্যতে শান্তিপূর্ণভাবে, আপনার সাথে আমি একমত, আপনি যখন হংকংকে অ্যানেক্স করেন 50 বছর আপনি হংকংকে তার মতো চলতে দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি করেন নাই। সো একই রকম প্রবাবিলিটি তাইওয়ানের, ওই ঘটনার পর তাইওয়ানের দিক থেকে ঝুঁকি আরো বেড়ে গেছে। যারা চেয়েছিল তারা এখন হংকংকেই সামনে আনছে। সুতরাং শান্তিপূর্ণভাবে কোনো প্রবাবিলিটি আমি দেখি। আচ্ছা, নেক্সট প্রশ্নটা হলো, প্রশ্নটা আপনি আরেকটা কিছু বলি, শুরুতেই বলেছিলাম তাইওয়ানকে শান্তিপূর্ণভাবে চীনের সাথে একত্র হতে আমেরিকা দেবে না। যদি ও ডিসাইডও করে আপনি দেখবেন এটা হতে পারছে না। এরপরে প্রশ্ন হচ্ছে, আমি গত প্রশ্নটির মতো চায়না আফ্রিকা সামিট হচ্ছে, আপনি যে সামিটে $50 বিলিয়ন অলরেডি কমিট করেছে ভারত থেকে, এখানে আপনি হয় এখন কিছু লাইট শেপ করে অল্প পরবর্তী আপনার আচ্ছা, এই আরেকটা লক্ষ্যে রাখি বন্ধন নিয়ে যে কথাটা হচ্ছে,
আমার গত সরকারের মন্ত্রীরা সব ন্যায্য করে ফেলেছে। রাখি বন্ধন আমার স্বামী স্ত্রীর সম্পর্ক। ইসলাম ধর্মে যার সাথে লক্ষ্যের সময় তাদের বিয়ের সম্পর্ক হয়, সেটা আমরা করে ফেলেছি। 14টা লক্ষ্যের সমস্যা দিয়ে শুরু করে সেটা করে ফেলেছি। এটা একটা। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনার আত্মীয়তা বিষয় আপনি হাইলাইট করেছেন, কিন্তু আমি মনে করি এটা আরো অ্যাড করা উচিত। ইন্ডিয়া আমাদের যে ধরনের সাপ্রেস ক্রেডিট গুলো দিয়েছে, আপনি জানেন যে বায়োলেটারাল ক্রেডিট সাপ্রেস ক্রেডিট মোর ওয়ার্ডস, যদি ইন্ডিয়া আমাদের কথা আমরা চাইছি চায়নাও কিন্তু সাপ্লায়ার সাপ্রেস কিন্তু ক্রেডিটগুলো বিশেষ ইন্ডিয়ান গুলো যেগুলো দিয়েছে এগুলো মোস্টলি রিলেটেড টু দ্য ইন্টারেস্ট ভায়া দ্য কোরিডোর ইজ or transition তো সেই এই কথাগুলো একটু হাইলাইটে আসা উচিত। আর আরেকটা হলো যে আমরা যে ধরেন আফগানিস্তানের কথা আপনি একটা প্রসঙ্গে এসেছেন, কিন্তু ভালো যে কাজটা ওরা করে তার কথা বা আমাদের সুশীলরাও পথের সুশীলরাও লিখেন না। সেফারিস্ট আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাংকের একটা লেটেস্ট রিপোর্ট বা জুন পর্যন্ত জুলাইতে পাবলিশ হয়েছে, পৃথিবীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আফগানিস্তান ইজ ইন গ্রিন জোন। পৃথিবীতে 3টা দেশ, তার মধ্যে আফগানিস্তান গ্রিন জোনে আছে, আর বাংলাদেশ হচ্ছে 4টা থার্ড স্টেট। কিন্তু এই যে একটা ইসলামিক অর্থনীতি একটা দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে এবং গ্রিন জোনে আনতে পারে সেটা আমরা হাইলাইট করবো। এবং নিশ্চয়ই বিএনপি জামাত মতো বা রেডিক্যালিস্টরা যারা জঙ্গিরা বিশ্বব্যাংক অর্থায়ন করে খুশি দিয়ে ওই রিপোর্ট লেখেন যে তারা গ্রিন অর্থ দিচ্ছে। আচ্ছা, লাস্ট একটা ইস্যু শুধু এই যে সাপ্তাহিক একটা বিষয়, এটা আমি কথা বলছি যে সাপ্তাহিক আমরা মনে হয় আপনি জানেন যে আমেরিকা বার্মা অ্যাক্ট বলে, ইউকে বার্মা বলে, এবং মায়ানমার চান্তা আরাকানের নাম চেঞ্জ করেছে ফ্রম দি আরাকান থেকে রাখাইন করেছে। আমরা কেন রাখাইনের পরিবর্তে আরাকান এবং মায়ানমার পরিবর্তে বার্মা। আচ্ছা, থ্যাংক ইউ। মানে এটা কেন বার্মা বলে জানি সম্ভবত এই জামটা এসে অনেকগুলো চেঞ্জ করেছে। চেঞ্জ করার কারণে যেটা দাঁড়িয়েছে তারা ইয়াঙ্গুন বলে না, রেঙ্গুন বলে, বার্মা বলে। এই জামটাকে যেহেতু তারা স্বীকৃতি দেয় নাই, তাদের এই চেঞ্জগুলো তারা ফলো করে না। সো আমরা করতে পারি বা করার যে খুব মেজর প্রবলেম হয়েছে তা না। আমি বরং মনে করি তারা এটাকে যদি স্বীকার করে, আজকে না হয় এই জায়গায় এসছে, আমরা বহু বছর থেকে তার সাথে যদি এটা করে অন্তত সম্পর্ক তৈরির চেষ্টা করি সেটা ভালো হতো। এখন আমেরিকা বা ব্রিটেনের মতো পাওয়ারফুল স্টেট ওকে যেভাবে ডিল করতে পারে আমাদের পক্ষে আসলে এটা এত ইজি হয়তো না, এবং আমাদের বর্ডার আছে। আচ্ছা আচ্ছা, ওখানে আসছি। আসসালামু আলাইকুম, আমি ইনামুল হক, সায়েন্স ফ্যাকাল্টি পরিসংখ্যান বিভাগের ছাত্র। আমার কথা হলো যে উইক এই যে পররাষ্ট্র নীতির কারণে আমাদের পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, তারপর উইক জুডিশিয়াল সিস্টেমের কারণে বিচার বহির্ভূত অনেক হত্যাকাণ্ড হয়েছে, উইক ইকোনমিক সিস্টেমের কারণে আমাদের এলিট শ্রেণী তৈরি হয়, তারা আমাদের সম্পদগুলো কুক্ষিগত করে, আমাদের বেকারত্ব বাড়ায় দেয়। তো এই আমরা শুধু হাসিনা রেজিমে এটা দেখতেছি এরকম না। আপনি যদি 72-এর পর থেকে দেখেন সব শাসকই একই স্ট্র্যাটেজি ফলো করে আসতেছে। তো এই সিস্টেমের অল্টারনেটিভ হিসাবে ইসলাম খেলাফত সিস্টেম হতে পারে কিনা, যেখানে তার 1300 বছর ইতিহাস আপনি এরকম স্বৈর শাসক পাবেন না, এবং কোনো শাসকই তার নিজের দেশের সম্পদ অন্য দেশে নিয়ে যায় কুক্ষিগত করেনি, বরং তারা একটা নিজের দেশে তার বিলাসিতা করছে। তো তাহলে আমরা অল্টারনেটিভ হিসেবে খেলাফত বা ইসলামী শরীয় সিস্টেমকে মানে চুজ করতে পারিনি। আমি ছোট্ট একটা জবাব দিই, এটা খুব লম্বা ডিবেটের ব্যাপার। আমি আমার অবস্থানটা একটু ব্যক্তিগতভাবে জানাই, খুব ছোট করে বলছি। আমি আসলে এই ডিবেট আজকে ঢুকতে চাই না, চাইলে আমরা কোনো একদিন এই প্রসঙ্গে আলাপ করতে পারি। এই যে আমি বলছি ইসলামিক শাসন, isn't it very difficult to define Islam? Can you define Islam? আমি আপনাদেরকে যদি একটা প্রশ্ন করি, আমরা এখানে মোটা দাগে সব সুন্নি মতাদর্শী মানুষ, ইসলামের যে ডেনোমিনেটর গুলো আছে তার মধ্যে আমরা কি কেউ কোনোদিন শিয়া কনসেপ্ট করার চেষ্টা করেছি? কেউ? শিয়ারা কি মুসলিম? শিয়ারা কি মুসলিম? আমি হ্যাঁ এবং কিছু নাও দেখছি। আমি অনেক এই যে খেয়াল করুন, আমরা কিন্তু ডিভাইডেড। শিয়ারা যে আমাদের সুন্নিদের ছয়টা আসছে প্লিজ, আমি অপিনিয়ন ব্যাখ্যা চাইছি না, ব্যাখ্যা চাইছি না। সমস্যা হবে, আপনি যেটা বললেন ইসলাম একটা সিস্টেম যেখানে এটা মানুষকে পরিচালিত করতে সক্ষম, যে শিয়া হইতে পারে, সুন্নি হইতে পারে, মুসলিম হইতে পারে। আমার জবাবটা শুনলে আপনি বুঝবেন, আমার জবাবটা শুনলে আপনি বুঝবেন, আমার জবাবটা শুনলে আপনি বুঝবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনি ইসলামের কোনো একটা ফর্ম আপনি ফলো করেন এবং সেটা অনুযায়ী শাসন চাইছেন, তাই তো?
না না, ইসলাম একটা সিস্টেম, মানে গণতন্ত্র একটা সিস্টেম, সমাজতন্ত্র একটা না, সিস্টেম, আমি শুরুতে কি ইসলাম একটা বললাম? সিস্টেম। আমি আপনাকে শুরুতে কি বললাম? এটা তো আমি বলছি, তাহলে আমাদের মাঝে বিভ্রান্ত আছে যে আমরা কি করছি, শিয়া সুন্নি বিভিন্ন মতাদর্শে বিভক্ত করছি। ইসলাম তো এটা বলে না, ইসলাম সবাইকে শাসন করতে সক্ষম, সবার অধিকার গুলো দিতে আপনার সক্ষম। point, আচ্ছা, এটাই হলো ইসলামের মূল Can you define ব্যবস্থা। Islam? প্রবলেমটা বুঝতে পারছেন? একটু আমি আমার বক্তব্যটা করি, তাহলে বুঝে যাবেন আপনি। আচ্ছা, দরকার নেই। আপনি যখন ইসলাম নিয়ে বা যে কোনো, দিস ইজ দ্য প্রবলেম উইথ আইডেন্টিটি, আমরা বলছি, আপনি যখন বলছেন ঠিক আছে ইসলামী শাসন হবে, এই যে ইসলাম নিয়ে যখন আলোচনা শুরু করেন, আমাদের সমাজে দেখবেন, এই জন্য আমি মনে করি স্টেটের জায়গায় রিলিজিয়ানকে সেপারেটেড, আমি মনে করি। খেয়াল করুন, আমরা তো একটা ধর্মীয় উগ্রবাদ বা ধর্মীয় ধরনের আলোচনা ভারতে দেখছি, হিন্দু আইডেন্টিটি। আপনি শিয়া না সুন্নি? আচ্ছা, আপনি সুন্নি বা আমরা সুন্নি, আপনি কোন মাযহাব? আপনি মাযহাব মানেন, আপনি তো মুসলমানই না, আছে না? নামাজহাবিরা বা সালাফিস্টরা আছেন। কে সঠিক কে ভুল, আমি আলোচনা ঢুকছি না। একটা উদাহরণ দিই, ভদ্রলোকের নামে শেষে ফারুকি আছে, কি ফারুকি যেন, চ্যানেল আই এর একজন, কি ফারুকি যেন, দেখো আমরা তো শহরে কাফেলা বলে একটা প্রোগ্রাম দেখতাম, উনি বিভিন্ন রকম মাজারে যেতেন, মাজারে গিয়ে ওনাকে তো জবাই করা হয়েছিল, তাই না? এবং কোন ইসলামিস্ট গ্রুপই জবাই করেছে। না, ওনার ফ্যামিলি দাবি করেছে এটা ছাত্রলীগ করেছে রিসেন্টলি। ছেলে করেছে। ওনার ফ্যামিলি থেকে স্টেটমেন্ট Oh, that's good. আমি আগে পর্যন্ত যেটা, that's fine. না, আমি এটুকু বলে শেষ করি, এটুকু বলে শেষ। আচ্ছা, এই প্রসঙ্গ শেষ করছি। তো যেটা বলছিলাম, আপনি যখন ইসলামকে সামনে আনছেন, তখন একটা নতুন ডিবেট তৈরি হয়ে যায়, which version of Islam should rule? কারণ কোন একটা ভার্সনে আপনি যখন এটাকে ভিত্তি করে একটা রাষ্ট্র পরিচালনার আইন বা অন্য কিছু তৈরি করবেন, সেটা নিয়ে আরেকটা জায়গায় ডিবেট শুরু হয়। আমরা এই ডিবেটগুলো সোসাইটিতে দেখছি। এটাকে যখন আমরা কেন্দ্রীয় হিসাবে আনবো, তখন প্রবলেম হবে। আর গণতন্ত্রের যে প্রবলেম আপনি আমার দেশে দেখাচ্ছেন, গণতন্ত্র আবার পৃথিবীতে খুব সুন্দর মতো কাজ করেছে, এরকম প্রচুর এক্সাম্পল আছে, প্রচুর এক্সাম্পল। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। এই যে বলছি, আপনি সিস্টেমের কথা যেটা বলছেন, এটা আমার অপিনিয়ন বলছি, ইউ মাইট ডিসএগ্রি। এটা আমাদের সমাজে আমরা কি বলছি, প্রত্যেকে তার বক্তব্যগুলো নিয়ে আসবে। আপনি আপনার এই ক্যাম্পেইন নিয়ে যান, আপনি যে ভার্সনের ইসলাম দিয়ে যেভাবে শাসন ব্যবস্থা চান, ইউ শুড ক্যাম্পেইন ইন ফেভার অফ দ্যাট। তার সাথে যদি কারণ দ্বিমত করে আপনি তাকে বোঝান, আমি এটাই বলতে চাইছি। আমি আমার অপিনিয়নের কথা। আমাদের কোশ্চেন হলো এটা, আমরা ইসলাম যেমন আমরা গণতন্ত্র নিয়ে এখন কথা বলতেছি, বলতেছি অনেকে যে নতুন ভাষা, তাহলে আমরা ইসলামকে কেন ডিপেন্ড করতে পারবো? আমি কিন্তু এই সিরিয়াসলি পক্ষে আছি, এই দিক থেকে সরে আসি। হ্যাঁ ভাইয়া, সবাই কথা বলবে, হ্যাঁ। একদম তাই। আমি আপনার সঙ্গে একদম। আমি উনি যে প্রসঙ্গটা করছেন, আসলে এই কাজটা কে করছে, আমরা কিন্তু এই ন্যারেটিভটাই ফাইট করার চেষ্টা করছি। যখন এখানে কাওয়ালি হচ্ছে, যখন ক্যালিগ্রাফি লেখা হচ্ছে, ভারত বসে আছে এটাকে, কারণ ওরা প্রথম দিন থেকে ওরা এই ডিফিটটা নিতে পারছে না, সো এটাকে স্টিগমাটাইজ করার চেষ্টা করছে। তাত্ত্বিকভাবে বলছি, বাংলাদেশে যদি এই রেভলিউশনটা ইসলামিস্টরাই একমাত্র করে ফেলতো, রেভলিউশন তো হতোই। এটা তো তার ক্রেডিটের ব্যাপার। তালেবানরা আফগানিস্তানে করেছে, আমাদের কোনোদিন যদি ইসলামিস্টরা করবে। যে কথাটা বলছি, আমরা যে জায়গাটা চাই, একটা ডেমোক্রেসি মানে হচ্ছে এটা শুধুমাত্র কালচারাল জায়গায় না, রাজনীতিতেও কেউ যদি মনে করেন যে তিনি ইসলামিস্ট রাজনীতি করবেন, সেই রাইট তার আছে, তিনি সেটা নিয়ে প্রপাগেট করুন, ডিবেট করুন। আপনি আমাকে, যেটা আমি বলছি, আমি যে কোনো ধর্ম বা আইডেন্টিটি, আমি বাঙালি জাতীয়তাবাদের রাজনীতিও পছন্দ করি না, আমি কোনো আইডেন্টিটি পছন্দ করি না। এখন আপনি যদি মনে করেন যে কোনো একদিন একটা ডিবেট আমরা বসবো, আলোচনা করবো, আপনি আমাকে কনভিন্স করবেন যে না, ইসলামিক খেলাফত ইজ বেস্ট অপশন, আমরা আলোচনা করতে পারি। এই কথা সোসাইটিতে থাকতে হবে, এই রাইট থাকতে হবে। এই রাইট বলার জন্য বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে, আমি সেটা মনে করি।